দীপ্ত আলাপে অর্থনীতির ৩১তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা ব্যক্তিগত চাহিদা রেখা থেকে কিভাবে বাজার চাহিদা রেখা পাবো সেটা দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, একজন ভোক্তার চাহিদা রেখা উপযোগ বা ইউটিলিটির মাধ্যমে আমরা কিভাবে পেতে পারি এটা দেখা যাক। আমাদের ভোক্তা 3 ঘন্টা সময় ব্যবধানে 3 গ্লাস পানি খাবে। এখন আমরা যখন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করি, সেটা ভোগ হোক আর উৎপাদনই হোক, আমরা একবারে সব ভোগ করি না, একবারে সব একক উৎপাদনও করি না। আমরা একক টু একক অর্থাৎ প্রান্তিকভাবে অর্থাৎ মার্জিনালি সিদ্ধান্ত নেই। তাহলে আমাদের ভোক্তা কয় গ্লাস পানি খাবে? 3 গ্লাস পানি খাবে 3 ঘন্টা সময় ব্যবধানে। আমরা এটাও বলেছি আমাদের ভোক্তা একবারে 3 গ্লাস পানি খাবে না। সে কি করবে? সে 1 গ্লাস পানি, 2 গ্লাস পানি, 3 গ্লাস পানি এভাবে খাবে। তাহলে তার সিদ্ধান্তটা হচ্ছে মার্জিনালি অর্থাৎ প্রান্তিকভাবে। এই 3 গ্লাস পানি খাওয়াতে মিজান সর্বমোট 30 ইউটিল উপযোগ পাবে। এখন দেখা যাক মিজান কিভাবে তার সিদ্ধান্তটা মার্জিনাল অ্যানালিসিস অর্থাৎ প্রান্তিক হিসাব করে সিদ্ধান্তটা নেবে। আমরা এখন যে টেবিলটা দেখছি, এই টেবিলের বাম পাশে এক্স রাখছি। এক্স হচ্ছে গ্লাসের সংখ্যা। এক্সকে আমরা কিভাবে করছি? 0, 1, 2, 3, 4 4 গ্লাস। দ্বিতীয় কলমে আমাদের টোটাল ইউটিলিটি অর্থাৎ সর্বমোট উপযোগ কতটুকু পাবো এক্স কনসামশনে সেটা দেখছি। তৃতীয় কলামে আমরা মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ দেখছি এক্স কনসামশনের ফলে। মিজান এখনও পানি খায় নাই, তাহলে সে কোথা থেকে যাচ্ছে? 0 থেকে 1। 0 থেকে 1 মানে হচ্ছে পানি যেহেতু সে খায় নাই, তার টোটাল ইউটিলিটি 0। তাহলে প্রথম গ্লাস পানিটা তার কাছে অনেক 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 বেশি আকর্ষণীয় হবে। আকর্ষণীয় হওয়ার ফলে কী সিদ্ধান্তে আমরা আসব? প্রথম গ্লাস পানি থেকে মিজান অনেক বেশি ইউটিলিটি বা ইউটিলস পাবে। সেটা আমরা বললাম 15 ইউটিল পাবে সে। তাহলে 0 থেকে 1 গ্লাস পানিতে যে আমরা যাচ্ছি, আমাদের টোটাল ইউটিলিটিও 15 হচ্ছে, মার্জিনাল ইউটিলিটিও 15 হচ্ছে। মার্জিনাল ইউটিলিটিটা কি? যেহেতু আমরা 1 গ্লাস পানি খেয়ে ফেলেছি, আমাদের 1 গ্লাস পানি আর 0 গ্লাস পানির মধ্যে টোটাল ইউটিলিটির যে পার্থক্য, এটাই হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি। এখন মিজানের 1 গ্লাস পানি খাওয়া শেষ হয়ে গেল। মিজান এখন সিদ্ধান্ত নিচ্ছে সে দ্বিতীয় গ্লাস পানিটা খাবে। দ্বিতীয় বা সেকেন্ড এবং 2 এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমরা যখনই সেকেন্ড বা দ্বিতীয় বলবো, আমরা একটা এককের কথা বলছি। 2 যখন বলছি তখন কিন্তু আমরা 0 থেকে 1 এবং 2 ইউনিটের কথা বলছি। তাহলে মিজান এখন দ্বিতীয় গ্লাস পানিটা খাওয়ার চেষ্টা করছে। সে তার সিদ্ধান্তটা এখন কিভাবে প্রভাবিত হচ্ছে? সে 1 গ্লাস পানি খেয়ে ফেলেছে। 1 গ্লাস পানি থেকে সে ইতিমধ্যে 15 ইউটিল উপযোগ পেয়ে গেছে। তাহলে দ্বিতীয় গ্লাসটা যখন সে খাবে, দ্বিতীয় গ্লাসটা কি প্রথম গ্লাসের মতো আকর্ষণীয় হবে? হবে না। কেন? দ্বিতীয় গ্লাসের সিদ্ধান্তটা কিন্তু প্রথম গ্লাস দ্বারা প্রভাবিত হচ্ছে। ঠিক যেরকম প্রথম গ্লাসের সিদ্ধান্তটা 0 গ্লাস থেকে সিদ্ধান্ত দিয়ে প্রভাবিত হচ্ছিল। তাহলে দ্বিতীয় গ্লাসে মিজান কতটুকু আনন্দ পাবে? প্রথম গ্লাসের চেয়ে কম। তো সেটা আমরা ধরছি সে আনন্দ পাবে 10 ইউটিল। এই 10 ইউটিলটা কোথায় দেখা যাচ্ছে? তৃতীয় কলামে MUX। প্রথম গ্লাস থেকে মিজানের টোটাল ইউটিলিটি এসেছিল 15। দ্বিতীয় গ্লাস খাওয়ার পরে মিজানের টোটাল ইউটিলিটি হচ্ছে এখন 25। তাহলে মিজান কিন্তু তার যে 30 ইউটিল যে টার্গেটটা ছিল, এই টার্গেটে কিন্তু 25 ইউটিল কিন্তু সে আনন্দ পেয়ে গেছে। তাকে অবশ্যই তাহলে তৃতীয় গ্লাসটা খাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয় গ্লাসটা যখন সে খাচ্ছে, তার সিদ্ধান্তটা কীভাবে প্রভাবিত হচ্ছে? তার সিদ্ধান্তটা 1 গ্লাস এবং 2 গ্লাস থেকে মিজান যে টোটাল ইউটিলিটি পেয়েছে সেটা দ্বারা প্রভাবিত হচ্ছে। সেটা কীভাবে প্রভাবিত হচ্ছে? 2 গ্লাসের টোটাল ইউটিলিটি অর্থাৎ 25 ইউটিলস আনন্দ মিজান পেয়ে গেছে। তাহলে তৃতীয় গ্লাসটা অবশ্যই প্রথম এবং 2 গ্লাসের মতো এত আকর্ষণীয় হবে না।
এখান থেকে মিজান কতটুকু আনন্দ পাচ্ছে? সে পাচ্ছে 5 ইউটিল। এর ফলে কি হচ্ছে, তৃতীয় কলামে আমরা দেখছি 5 ইউটিল, আর দ্বিতীয় কলামে আমরা কি দেখছি, 25 থেকে 30 ইউটিল আনন্দ পেয়ে গেছে মিজান। এখন প্রশ্ন হচ্ছে, মিজান কি চতুর্থ গ্লাস খাবে? যদি খেয়েও থাকে কি হবে? চতুর্থ গ্লাসটা এখন মিজানকে সাদা হলো, মিজান তুমি 4th গ্লাসটা খাও। মিজান কি বলবে, আমি তো 1, 2, 3 এই 3টা গ্লাস খাওয়ার পরে আমার টোটাল ইউটিলিটি হয়ে গেছে 30, তাহলে আমার যেটা কোটা ছিল সেটা আমি ফুলফিল করেছি। তাহলে চতুর্থ গ্লাসটা খেলে মিজানের টোটাল ইউটিলিটি বাড়বে না। এবং দ্বিতীয় কলামে আমরা তাই দেখছি, এক্স সমান সমান 3, 30 টোটাল ইউটিলিটি, এক্স সমান সমান 4, 30 টোটাল ইউটিলিটি। সুতরাং মিজান চতুর্থ গ্লাসটা খাবে না। এখন এই টেবিলটা আমরা একটা গ্রাফের মাধ্যমে এখন দেখি। গ্রাফে কি করছি আমরা, এক্স অ্যাক্সিসে এক্স আছে 1, 2, 3, 4, ওয়াই অ্যাক্সিসে আমরা টোটাল ইউটিলিটি অফ এক্স দিচ্ছি। এখন দেখা যাক তো, পয়েন্ট এ হচ্ছে প্রথম গ্লাস, পয়েন্ট বি হচ্ছে দ্বিতীয় গ্লাস, পয়েন্ট সি হচ্ছে তৃতীয় গ্লাস। কিন্তু আমরা যখন এ বি সি এই পুরো ফাংশনটাতে যাচ্ছি, অর্থাৎ টোটাল ইউটিলিটি অফ এক্স, তখন কিন্তু আমরা 1, 2, 3 এভাবে আগাচ্ছি। প্রথম গ্লাসের টোটাল ইউটিলিটি কত? আমরা আগের টেবিলের দ্বিতীয় কলামে দেখেছি 15। বি পয়েন্টে আমাদের টোটাল ইউটিলিটি কত? আগের টেবিলে আমরা দেখেছি 25। এবং সিতে 3 গ্লাসের পরে তার টোটাল ইউটিলিটি কত হচ্ছে? তার টোটাল ইউটিলিটি হচ্ছে 30। চতুর্থ গ্লাসে আমরা কি বলেছিলাম, মিজান কোনো ইউটিলিটি পাবে না। তাহলে মার্জিনাল ইউটিলিটি এখন কি হচ্ছে, এটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে প্যারালেল হয়ে যাচ্ছে না? আমাদের রেফারেন্স অ্যাক্সিস কি? রেফারেন্স অ্যাক্সিস হচ্ছে এক্স। রেফারেন্স অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের স্লোপটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা একটা জিনিস ভালো মতো জানি, মার্জিনাল ইউটিলিটি হচ্ছে টোটাল ইউটিলিটি ফাংশনের স্লোপ। অর্থাৎ এক্স যত ভোগ করছে মিজান, তার টোটাল ইউটিলিটি বাড়ছে ঠিকই, কিন্তু কম হারে বাড়ছে, ডিক্রিজিং রেটে বাড়ছে। তাহলে কি হচ্ছে, এমইউ এক্স অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি অফ এক্স আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে। কিসের সাপেক্ষে? আমাদের রেফারেন্স অ্যাক্সিস এক্সের সাপেক্ষে। এখান থেকে আমরা ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস এই লটা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমরা কিভাবে একটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ বের করতে পারি, এটা এখন দেখা যাক। এখন যে টেবিলটা আমরা দেখছি, এই টেবিলটাতে 3টা কলাম। প্রথম কলামে আমরা 2টা প্রাইস দেখছি, একটা প্রাইস হচ্ছে 350, আরেকটা প্রাইস হচ্ছে 150। দ্বিতীয় কলামে এ বি সি আমরা 3জন ভোক্তার ডিমান্ড দেখছি। অর্থাৎ প্রাইস অফ এক্সে আমরা প্রথমে ভোক্তা এরটাই দেখি। ভোক্তা এ যখন প্রাইস অফ এক্স 350 হয়, তখন একটা নির্দিষ্ট সময়ে সেই ভোক্তা 4 একক এক্স কনজিউম করার সিদ্ধান্ত নিচ্ছে। দাম যখন কমে যাচ্ছে, অর্থাৎ 350 থেকে 150 টাকায় নামছে, তখন ওই একই ভোক্তা ওই একই নির্দিষ্ট সময় 8 একক ভোগ করার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা যদি এখন এটাকে গ্রাফে উপস্থাপন করি, কি দেখব আমরা? এই গ্রাফে দেখা যাচ্ছে আমাদের ডিমান্ড ফর এ, অর্থাৎ এ ভোক্তার ডিমান্ড কার্ভ। এক্স অ্যাক্সিসে আমাদের এক্স আছে, ওয়াই অ্যাক্সিসে আমাদের পি অফ এক্স আছে। তাহলে প্রথম বিন্দুতে 350-তে ভোক্তা ডিমান্ড করছে 4 একক এবং 150-তে ভোক্তা ডিমান্ড করছে 8 একক। তাহলে ডিমান্ড কার্ভটা অবশ্যই ডাউনওয়ার্ড স্লোপিং, এটা আমরা আগে উপস্থাপন করেছি। কিন্তু এখন আমরা একাধিক কনজিউমার দেখছি। ভোক্তা বির কী অবস্থা? টেবিলটাতে আমরা ফিরে যাই। ভোক্তা বি 350 টাকা যখন দাম, তখন তার ডিমান্ড হচ্ছে 0, অর্থাৎ সে অ্যাফোর্ড করতে পারছে না। কিন্তু দাম যখন 150 টাকায় নামলো, ভোক্তা বি 3 একক কিনবে বলে ঠিক করেছে একটা নির্দিষ্ট সময়। এখন এটা আমরা ভোক্তা বির ডিমান্ড কার্ভটা দেখি।
ভোক্তা বির ডিমান্ড কার্ভটা অবশ্যই ডাউনওয়ার্ড স্লোপিং হবে, কিন্তু ভোক্তা এর সাথে পার্থক্যটা কি? ভোক্তা এর সাথে পার্থক্য হচ্ছে ভোক্তা বি 350 টাকায় ওই এক্স অ্যাফোর্ড করতে পারবে না, কারণ তার ইনকামে হয়তো কুলাবে না, সেই জন্য তার শূন্য। কিন্তু দাম যখন 150 হচ্ছে তখন ভোক্তা বি 3 ইউনিট ডিমান্ড করবে। আমাদের টেবিলটাতে আবার ফিরে যাই, আমরা ভোক্তা সি এর কথা বলেছি। ভোক্তা সি ভোক্তা এর মতো ওই দুটো দামেই কিছু পরিমাণ তার ডিমান্ড আছে। কীরকম? যখন 350 টাকা ভোক্তা সি 4 ইউনিট কনজিউম করবে বলে ঠিক করছে, যখন 150 টাকা দাম ভোক্তা সি 9 ইউনিট কনজিউম করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমাদের তিনটা ডিমান্ড কার্ভ আমরা আলাদাভাবে দেখি। ভোক্তা এর ডিমান্ড কার্ভটা এখন দেখলাম, ভোক্তা বি ডিমান্ড কার্ভটা এখন দেখলাম, ভোক্তা সি এর ডিমান্ড কার্ভটা এখন দেখলাম। আমরা মার্কেট ডিমান্ড কার্ভটা তৈরি করতে চাই এই তিনজনের ভোক্তা থেকে। এই তিনজন ভোক্তাই আমাদের মার্কেট। এটা কিভাবে করব? আমাদের গ্রাফে তো দুটো অক্ষ থাকে, এক্স অ্যাক্সিস আছে একটা কোয়ান্টিটি, ওয়াই অ্যাক্সিস আমরা প্রাইস দিয়েছি, তার দুটো চলক আছে। আমরা একটা কথা বারবার বলেছি যে দুটো চলক যদি একসাথে পরিবর্তিত হয় আমাদের পক্ষে তুলনা করাটা কষ্টসাধ্য হবে। তাহলে এই চ্যালেঞ্জটা গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে অ্যাড্রেস করব? আমরা মূল ডিমান্ড ফাংশনে চলে যাই, যেটা আমরা জানি কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স। আমরা এটা খুব ভালো মতো জানি, ডান দিকে যে ভেরিয়েবলটা থাকবে সেটা আমাদের স্বাধীন চলক। এখন স্বাধীন চলকটা ভোক্তা এর কাছে যা, ভোক্তা বির কাছেও তা, ভোক্তা সির কাছেও তা। ইকোনমিক্সে যখন এই মডেলগুলো তৈরি হয়, প্রাইস বা দামকে আমরা একটা সিগন্যাল হিসাবে দেখার চেষ্টা করি। প্রাইসটা কিন্তু সবার জন্য সমান, কিন্তু এক্সের পরিমাণটা এক একজনের এক এক রকম। এই কারণে মার্কেট ডিমান্ড কার্ভ যখন আমরা কনস্ট্রাক্ট করার চেষ্টা করব, আমরা একটা পন্থার অবলম্বন করি। সেই পন্থার নাম হচ্ছে হরিজন্টাল সামেশন, অর্থাৎ অনুভূমিক অক্ষে আমরা যোগ করব। কনসেপ্টটা কি বলছি আমরা? হরিজন্টাল সাম বা হরিজন্টাল সামেশন। তার মানে আমরা হরিজন্টাল অ্যাক্সিসে অর্থাৎ অনুভূমিক অক্ষে আমরা যোগ করব। অনুভূমিক অক্ষে যদি আমরা যোগ করি, এটা তো আমাদের একটা চলক, তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাদের যে চলকটা আছে সেটাকে সমান থাকতে হবে, সেটা স্থির থাকতে হবে। সেটা তো অবশ্যই স্থির এখন। কেন? কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স। প্রাইসটা তো তিনজনের জন্য সেম, কিন্তু এই একই প্রাইসে তিনজন তিনভাবে ডিমান্ড করছে। তাহলে আমরা এখন আমাদের টেবিলে ফিরে যাই। আমাদের টেবিলের 3 নম্বর কলামে কি দেখছি আমরা? একটা সিগমা দেখছি। সিগমা তো আমরা জানি সামেশন, অর্থাৎ যোগফল। যোগফলের ফলে কি হচ্ছে দেখা যাক। 350 হচ্ছে প্রথম প্রাইস। প্রথম প্রাইসে এ বি সি তিনজনের 3 ধরনের ডিমান্ড, 4, 0, 4। এই ডিমান্ডটা কোথায় আছে? হরিজন্টাল অ্যাক্সিসে আছে, অনুভূমিক অক্ষে। তাহলে আমরা এই একই প্রাইস তিনজনের জন্য যেহেতু সমান, 4, 0, 4 এটা যোগ করি। কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। আমাদের আরেকটা প্রাইস কি ছিল? আরেকটা প্রাইস হচ্ছে 150। এই 150তে প্রাইসটা তিনজনের সমান, কিন্তু তিনজনের ডিমান্ড 3 রকম। কত? কনজিউমার এর জন্য 8, কনজিউমার বির জন্য 3 এবং কনজিউমার সির জন্য 9। তাহলে আমরা যোগ করছি কোথায়? এক্স অ্যাক্সিসে, অনুভূমিক অক্ষে। কেন? প্রাইসটা আমাদের এখানে সমান, অর্থাৎ 150। তাহলে আমাদের টোটাল ডিমান্ড কত? যদি 150 টাকা প্রাইস হয়, আমাদের 8 + 3 + 9 = 20। এই যে ম্যানিপুলেশনটা আমরা করলাম ম্যাথমেটিক্যাল, এটাকে আমরা এখন গ্রাফে দেখি। এখন যে গ্রাফটা দেখছি আমরা, এটাকে আমরা বলছি মার্কেট ডিমান্ড কার্ভ। কেন? কারণটা হচ্ছে এই যে 350 প্রাইস, প্রথম যে প্রাইসটা, এই প্রথম প্রাইসের ডিমান্ড কত? ডিমান্ড হচ্ছে 8। এই ডিমান্ড কি একজনের? একজনের না। আমাদের মার্কেট কজনকে নিয়ে? 3 জনকে নিয়ে। তাই 3 জনের সম্মিলিত ডিমান্ড, প্রাইসটা একই 3 জনের জন্য, ডিমান্ডটা ডিফারেন্ট 8। দ্বিতীয় প্রাইসটা কত আমাদের? দ্বিতীয় প্রাইসটা হচ্ছে 150। 150তে মার্কেটের ডিমান্ড কত? 3 জনের। 3 জনের হচ্ছে 20। ওটা একজনের ডিমান্ড কার্ভ না, 3 জনের। এবং প্রাইসটা 3 জনের জন্য সেম। এই জন্য আমরা হরিজন্টাল সাম
করছি। তাহলে আলোচনার বিষয়টা হচ্ছে এখানে আমরা হরিজন্টাল সাম করছি। কেন? ভার্টিক্যাল অ্যাক্সিসের প্রাইসটা 3 জনের জন্য সমান, সেই জন্য আমরা হরিজন্টাল সাম করছি। এই হরিজন্টাল সাম করার মাধ্যমে আমরা মার্কেট ডিমান্ড কার্ভটা নিরূপণ করলাম। এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করি আমরা, মার্কেট ডিমান্ড কার্ভটা আসলে কি? হোয়াট ইজ দ্য মার্কেট ডিমান্ড কার্ভ? আমরা যখন মার্কেট আলোচনা করি সেটা ভোক্তার চোখ দিয়ে দেখি আর উৎপাদকের চোখ দিয়ে দেখি। আমরা কিন্তু মার্কেটে দিন শেষে ভোক্তারা কতটুকু কেনাবেচা কিনছে সেটা দেখি, উদ্যোক্তারা কতটুকু বেচেছে সেটা দেখি। আমরা তো একজন ব্যক্তিগত ভোক্তার ডিমান্ড দেখি না, একজন ব্যক্তিগত উদ্যোক্তার সেলসটাও দেখি না। তাহলে মার্কেট ডিমান্ড কার্ভ বলি বা মার্কেট সাপ্লাই কার্ভ যদি আমরা বলি, পরবর্তীতে এটা আসবে, এইটা একটা সামষ্টিক ফল দেখি আমরা। আচ্ছা, সামষ্টিক ফল যে আমরা দেখছি এইটাকে আমরা ইংরেজিতে অ্যাগ্রিগেশন বলছি। অ্যাগ্রিগেশন হচ্ছে জাস্ট সামেশনের আরেকটা নাম। এখন এটা সুবিধা আছে এবং অসুবিধাও আছে। সুবিধাগুলো হচ্ছে আমরা আমাদের পক্ষে, এই যে আমাদের এখানে 3 জন আছে, 3 জন এবিসি, ছোট্ট একটা পপুলেশন, কিন্তু এখন আমরা মিজানের স্কুলে চলে যাই। মিজানের স্কুলে 500 জন শিক্ষার্থী আছে। 500 জনের মধ্যে 200 জন টিফিন পিরিয়ডে এসে আচার খেতে আসে। এখন এই 200 জন যে আচার খাচ্ছে, সেটা চালতার আচার হোক, বড়ইয়ের আচার হোক, আমের আচার হোক, যে আচারই হোক, আমরা টিফিন শেষে কি দেখি? আমরা দেখি এত কেজি চালতার আচার, এত কেজি বড়ইয়ের আচার বেচাকেনা হয়েছে। আমরা নির্দিষ্ট কারো ডিম্যান্ড বা নির্দিষ্ট একজন সেলারের সাপ্লাই দেখি না। এটা এইভাবে আমরা পৃথিবীটাকে অবজার্ভ করি। এখন আমরা আমাদের আগের টেবিলটাতে যাই। এখানে আমরা মার্কেট ডিমান্ড কার্ভের সাথে এটা একটা কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখি। এই টেবিলে আমরা কি দেখেছি? এই টেবিলে আমরা দেখেছি দুটো প্রাইস, 350 আর 150। কিন্তু এই 350 আর 150-তে 3 জন ভোক্তার ডিমান্ড কিন্তু 3 রকম। মার্কেটে আমরা কি দেখছি? আমরা কলাম 3 এর মানটা দেখছি শুধু। অর্থাৎ 350 টাকায় আমরা দেখছি 8 ইউনিট বিক্রি হবে বা 8 ইউনিট কিনতে যাবে ভোক্তারা। 150 টাকায় আমরা দেখছি 20 একক বিক্রি হবে বা 20 একক ভোক্তারা কিনতে যাচ্ছে। আমরা যদি এই 3 জনের ডিমান্ডটা আলাদা করতে পারতাম তাহলে কি হতো? আমরা 3 জনকে 3 ভাবে খুশি করতে পারতাম। এখন আমরা মনে করি যে এ, বি, সি 3 ধরনের পরিবার, তাদের ফ্যামিলি সাইজ ডিফারেন্ট, তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, তাদের ইনকাম ডিফারেন্ট। তা আমরা যদি 3 জনকে আলাদা করতে পারতাম তাহলে কিন্তু 3 জনকে 3 ভাবে অ্যালোকেট করা যেত। কিন্তু সেটা আমরা এই মডেলে করতে পারছি না, আমরা শুধু সামেশনটা দেখছি। তাহলে মার্কেট যে ডিমান্ড কার্ভটা আমরা পাই, এই মার্কেট ডিমান্ড কার্ভ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল কেন? মার্কেট ডিমান্ড কার্ভ কে গরিব, কে ধনী, কে মধ্যবিত্ত, কার টেস্ট কত, কোন কোন দ্রব্যে তার আকর্ষণ আছে, কোন দ্রব্যে আকর্ষণ কম, এই জিনিসটা দেখাচ্ছে না। মার্কেট ডিমান্ড কার্ভটা সামেশনটা দেখাচ্ছে, সামেশনটা অবশ্যই টোটালি নিউট্রাল হবে। এটা একটা বৈশিষ্ট্য মার্কেট ডিমান্ড কার্ভের। আরেকটা কারণ আছে মার্কেট ডিমান্ড কার্ভে, আমরা বলেছি আমাদের ভোক্তা র্যাশনাল কনজিউমার, অর্থাৎ আমাদের ভোক্তা বিচক্ষণভাবে সিদ্ধান্ত নিতে পারে। এখন 3 জনের ক্ষেত্রে আমরা বলতে পারি হয়তো ভোক্তা অনেক র্যাশনাল, 3 জনই র্যাশনাল। কিন্তু আমরা যখন ঢাকা শহরে কোনো একটা দ্রব্যের চাহিদা মাপতে চাই, আমরা কি ভাবতে পারি যে সবাই র্যাশনাল হবে? সবাই র্যাশনাল নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি মার্কেট ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে? অথবা এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে অ্যাড্রেস করব? এই মডেলে এই চ্যালেঞ্জটা এভাবে অ্যাড্রেস করা হয়, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি এক একজনের ডিমান্ড এক এক রকম। আমরা এটাও ধরে নিচ্ছি কিছু সংখ্যক মানুষ ইররেশনাল কনজিউমার হতে পারে, কিন্তু তাদের ডিমান্ড বা তাদের সিদ্ধান্ত মার্কেট ডিমান্ড কার্ভকে প্রভাবিত করবে না। তাহলে আজকে একটা নিত্য প্রয়োজনীয় শাকসবজি
এটার দাম যখন বেশি হবে তখন মানুষ কম কিনবে। কিছু লোক কিন্তু এরপরেও অনেক বেশি কিনতে পারে, দাম বেশি কিন্তু তারপরেও কিনবে, কারণ কি ওই সবজিটা তার খুবই পছন্দ, হতেই পারে। কিন্তু এদের সংখ্যা কম হবে এবং কম হওয়ার কারণে আমরা মার্কেট ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিংই পাবো, অর্থাৎ নিম্নগামী হবে। আমাদের এই মডেলে ওয়াই অক্ষে আমরা শুধুমাত্র এক্সের প্রাইসকে দেখেছি, এই প্রাইসের সাথে এক্স অ্যাক্সিসে তিনজন যে ভোক্তা আছে আমাদের, এদের কোয়ান্টিটি ডিমান্ডেড দেখেছি। আমরা এটা খুব ভালোভাবে জানি, এক্সের চাহিদা বা এক্সের ডিমান্ড শুধুমাত্র তার দামের উপর নির্ভর করে না, পরিবারের আয়ের উপর নির্ভর করে। এবং পরিবারের আয়ের উপর যদি নির্ভর করে, আমরা গত পর্বগুলোতে বলেছি এটা নর্মাল গুড বা স্বাভাবিক দ্রব্য, ইনফিরিয়ার গুড বা নিম্নমানের দ্রব্য হতে পারে। এক্স দ্রব্যটা তো নিউট্রাল না। কেন? এক্স দ্রব্যের দামের সাথে তার সাবস্টিটিউটস, বিকল্প, তার কমপ্লিমেন্টস, পরিপূরক, এরাও কিন্তু এক্সের চাহিদাকে প্রভাবিত করে। এই মডেলে আমরা এইটা দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস আমরা এই মডেলে দেখি না, সেটা হচ্ছে আমরা প্রথমে শুরু করেছিলাম কি, যে 1 গ্লাস পানি খাবে মিজান, প্রথম গ্লাস, সে কত টাকা দিতে ইচ্ছুক, এই ইনফরমেশনটা তার কাছে, মিজানের কাছে আছে। কিন্তু মিজান কত টাকা দিতে চাচ্ছিল, সে ধরলাম 15 ইউটিল, যেহেতু আনন্দ পাবে প্রথম ক্লাসে, সে 15 টাকা দিতে চাচ্ছিল। সে তার স্কুলের ক্যান্টিনে গেল, বললো যে আমাকে 1 গ্লাস পানি দেন তো। পানিটা কত? বিক্রেতা বললো যে 1 গ্লাস পানির দাম 5 টাকা। মিজান কি তখন বলবে, আমি তো প্রথম গ্লাসটা 15 টাকা দিতে চেয়েছিলাম, আপনি আমাকে 5 টাকায় দিচ্ছেন, আমি খুব খুশি? এটা কি মিজান কোনোদিন বলবে? বলবে না। কিন্তু এটা মিজানের সিদ্ধান্তকে ভালোভাবে প্রভাবিত করেছে। এই কনসেপ্ট থেকে আমরা আগামী পর্বে একটা নতুন কনসেপ্টের সূত্রপাত করব। এই কনসেপ্টটার নাম হচ্ছে কনজিউমার সারপ্লাস, ভোক্তার উদ্বৃত্ত। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।